চিরামতি নদীর তীরে অবস্থিত এক ছোট্ট গ্রাম, নাম তেঁতুলডাঙ্গা। এই গ্রাম খুবই শান্তিপূর্ণ একটি গ্রাম। এই গ্রামের অধিকাংশ লোকই এই নদীতে মাছ ধরেই তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। তবে কিছুদিন ধরে গ্রামের পবন মাঝির স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামের লোকেরা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো হদিস পাওয়া যায়নি। সবাই ভাবে সে হয়তো কোথাও চলে গিয়েছে। এমনই একদিন বিকেলে গ্রামের কিছু লোকজন হন্তদন্ত হয়ে সেই নদীর পাড়ে ছুটে যাচ্ছে, কারণ সেখানে নাকি এক মৃতদেহ ভেসে উঠেছে। কিন্তু কেউ নাকি সেটি দেখে বুঝতেই পারছে না সেটি কার মৃতদেহ। তাই মানিক আর তার বন্ধু গোপাল মিলে সেইখানেই যাচ্ছে। গোপালের বাপ ঠাকুরদেরা ওই তন্ত্র সাধনা করতেন, কিন্তু গোপালের সেই সব কিছুতে বিন্দুমাত্র আগ্রহ নেই। কেন তা হয়তো গোপালই ভালো জানে। মানিক, কার মৃতদেহ ওটা কিছু জানতে পারলি? না না, ওই গ্রামের লোক সবাই ওখানে ছুটে যাচ্ছে, তাদের মুখ থেকেই শুনলাম। চল না, গিয়েই দেখব। কিছুক্ষণ পরে তারা সেইখানে পৌঁছল এবং দেখল সেই নদীর পাড়ে বেশ কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। তারাও তাদের কাছে গিয়ে দাঁড়ালো এবং দেখল সত্যি সেখানে ভাসছে এক মহিলার মৃতদেহ। কেউ যেন খুব নৃশংসভাবে তার ধড় থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। মানিক, চল এখান থেকে, এসব দেখলে রাতে যে ঠিক আমি ঘুমোতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, চ। এই বলে তারা যেই না সেখান থেকে বেরোতে যাবে, অমনি ওখানকার সকলেই একটু দূরে থেকে কারো ভয়ানক আর্তনাদ শুনতে পেল। সঙ্গে সঙ্গে তারা সেইখানে ছুটে গিয়ে দেখে সেইখানে তাদের গ্রামেরই সতীশ কাকার ছেলে হরি দাঁড়িয়ে আছে, আর সে থরথর করে কাঁপছে। কি রে হরি, কি হয়েছে তোর? আর তুই এমন করছিস কেন? ওই দেখো মানিকদা। মানিক তখন সেই দিকে তাকিয়ে দেখে এক গাছের নিচে কিছু একটা পড়ে আছে। একটু ভালো করে লক্ষ্য করেই তারা বুঝতে পারে এটা তো সেই পবন মাঝির স্ত্রীর কাটা মাথা। তার মানে ওই মৃতদেহটা তারই। এইসব দেখে তারা সকলে ভয় পেয়ে গেল। সবার মনে তখন একটাই প্রশ্ন, কে এমন কাজ করলো আর কেন? যাই হোক, এসব দেখে হরি কিন্তু প্রচন্ড ভয় পেয়েছিল। তাই তাকে ঠিক মতো বাড়িতে পৌঁছিয়ে পবন মাঝিকে খবর পাঠানো হলো। কিছুক্ষণ পর পবন সেখানে এসে একেবারে ভেঙে পড়েছিল। তারপরেই সেখানকার সকলেই পবনের স্ত্রীর সৎ কাজ শেষ করে যে যার ঘরে ফিরে যায়। পরের দিন সকালে মানিক কয়েকজনকে নিয়ে বটতলায় বসেছিল, তখন সেখানে গোপাল এলো। কিরে, শুনেছিস ওই সতীশ কাকার ছেলে কাল রাত থেকে নাকি কেমন যেন পাগলের মতো করছে? কে, হরি? হ্যাঁ হরি, ওই পবন মাঝির স্ত্রীর ওই মাথা দেখার পর থেকেই ও এমন করছে। মাঝে মাঝে কি সব নাকি উল্টো পাল্টাও বলছে, আর সে বারবার কোথায় যেন চলে যেতে চাচ্ছে, কিন্তু তাকে নাকি জোর করে ধরে রাখা হয়েছে। বলিস কি? চল তবে একবার দেখে আসি। চল। কিছুক্ষণ পর তারা সবাই
সতীশের বাড়িতে এসে পৌঁছলো। দেখল হরি উঠোনে বসে আছে আর তার বাবা তাকে ধরে রেখেছে। সত্যি গোপাল যেমনটা বলেছিল, হরির অবস্থা তো ঠিক তেমনই। সে কেমন জানি পাগলের মতো করছে, আর তার চোখগুলো পুরো ধপধপে সাদা। হঠাৎ হরি চেঁচিয়ে উঠল, ছাড়বো না, কাউকে ছাড়বো না, তিলে তিলে এক একজনকে মারব, এই হরিকেও শেষ করে দেব। ছাড় ছাড়, আমাকে যেতে দে আমায়। দেখো তোমরা দেখো, আমার এই ফুটফুটে ছেলেটার হঠাৎ করে কি হয়ে গেল দেখো। কালকেই তো সে দিব্যি ছিল, কিন্তু আজ সকাল থেকেই কেন এরকম করছে? তোমরা কেউ একে ঠিক করে দাও না গো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না কাকা, আমরা দেখছি কি করা যায়। এই বলে তারা সবাই নিজেদের মনে এক রাশ চিন্তা নিয়ে যে যার বাড়ি ফিরল। এরপরে রাত গভীর হয়। গ্রামের সবাই যখন ঘুমিয়ে, ঠিক তখনই হরি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে সে সেই নদীর ধারে গিয়ে দাঁড়ায়, আর সে নিজেই নিজের গলা চেপে ধরে। আর তখনই তার ঠিক সামনে পবন মাঝি এসে দাঁড়ায়। তার চোখে তখন প্রতিশোধের আগুন। ওরে পিশাচ, তুই কি ভেবেছিস এই নিরীহদের প্রাণ নিয়ে তুই উদ্ধার হবি? কখনো না, তোর পতন হবেই। আজই তোর শেষ দিন, আমার হাতেই তুই মরবি। রক্ত, রক্ত দে আমায়, আমার রক্ত চাই, আমি যে খুব তৃষ্ণার্ত। এই বলেই সেই পিশাচ পবনের ঘাড় ধরে মোটকে দেয়, আর সেইখানেই পবনের দেহ মাটিতে লুটিয়ে পড়ে। আর তার পরের দিন সকালে সেই নদীর পাড়ে হরি আর পবন মাঝির নিথর ছিন্ন বিচ্ছিন্ন দেহকে গ্রামের সবাই পড়ে থাকতে দেখে। তাদের গোটা শরীরে প্রচুর কাটা ছেঁড়ার দাগ। গ্রামের সবাই তা দেখে বুঝেছিল হয়তো কেউ তাদের নৃশংসভাবে হত্যা করেছে। এসব তাদের গ্রামে কি হচ্ছে আর কেনই বা হচ্ছে, তার কোনো ধারণা তাদের কারোরই নেই। তারা ভাবছে সেই যেই দিন থেকে নরেন মাঝির স্ত্রী মারা গেছে, সেই দিন থেকেই তাদের সাথে এরকম হচ্ছে। তারা সবাই কেন মারা গেল এর উত্তর কারো কাছে নেই। এরপরে তারা সবাই গ্রামের সেই বটতলায় এসে বসে। কারো মুখে কোনো কথা নেই, সবাই একেবারে চুপ। আর সেখানে আজ তাদের সাথে গ্রামের সবচেয়ে অভিজ্ঞ লোক মহেশ চাটুর্যেও বসে আছে। সবাই চুপ করে তার মুখের দিকে তাকিয়ে আছে, যেন তার কাছ থেকে সবাই এই সকল ঘটনার সমাধানের কথা শুনতে চায়। হঠাৎ তিনি বলে উঠলেন, বিপদ, এ খুব ঘোর বিপদ। শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কাউকে সে ছাড়বে না। কে ছাড়বে না? আর সে কেনই বা এমন করছে? জেঠু, আপনি যদি এই সব সম্বন্ধে কিছু জেনে থাকেন তবে আমাদের বলুন। অনেক বছর আগে যখন আমি তরুণ ছিলাম, তখন এই গ্রামে এমন এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল। ওই নদীর ধারেই জল আনতে গিয়ে এক মেয়ে নিখোঁজ হয়ে যায়। তাকে সবাই খুঁজে বেড়ায়, কিন্তু তার কোনো খোঁজ কেউ পায় না। কিছুদিন পর তার মৃতদেহ পাওয়া যায় এই একই অবস্থায়, মাথা কাটা, দেহ ক্ষত বিক্ষত। তখনও গ্রামের মানুষ এই একইভাবে আতঙ্কিত হয়ে পড়েছিল, আর কেউ সাহস করে সেই নদীর ধারে যেত না। এরপরে গ্রামের বেশ কিছু লোক একে একে মারা যায়।
আর সবার দেহ একই রকম আঘাতের চিহ্ন ছিল। তারপর এইসব থেকে মুক্তি কি করে পেলেন? সেই সময় এক তান্ত্রিক এসে আমাদেরকে আমাদের এই শান্তিপূর্ণ তেঁতুলডাঙ্গা আবার ফিরিয়ে দেয়। সে তার অসীম ক্ষমতা দিয়ে আমাদের গ্রামকে ওই ঘোর সংকট থেকে রক্ষা করে। তার জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু এখন এত বছর পর তার আবারও প্রয়োজন পড়েছে। তবে কি নাম সেই তান্ত্রিকের, আর কোথায় বা থাকেন তিনি? দূরে পশ্চিম পাহাড়ের গুহায় সেই তান্ত্রিক থাকে। তার নাম রুদ্রনাথ তান্ত্রিক। তিনিই আছেন যে আমাদেরকে এই সব কিছু থেকে মুক্তি দিতে পারবে। তিনি সেখানে ধ্যানে মগ্ন থাকেন। ঠিক আছে, আমরা যাব এবং তাকে রাজি করিয়েই নিয়ে আসবো। হ্যাঁ, আর একটা কথা, তোরা যারা আজ সেখানে যাচ্ছিস তারা অবশ্যই সাবধানে থাকিস। এই আত্মা কিন্তু খুব অশান্ত। সে কিন্তু তার পথে যে আসবে তাকেই শেষ করে দেবে। খুব সাবধান। আমি আর গোপাল যাব সেই তান্ত্রিকের কাছে। তাকে রাজি করিয়ে নিয়ে আসার দায়িত্ব আমাদের। তবে তোমাদের এক কাজ করতে হবে। কি কাজ বলো? কি করতে হবে বলো? আজ অমাবস্যার রাত, তোমাদের গোটা রাত পাহারা দিতে হবে, যাতে কেউ ওই নদীর পাড়ে না যায়। আমরা অনেককে হারিয়েছি, আর না। তোমরা নিশ্চিন্তে যাও, আমরা সবাই মিলে আজ গোটা রাত পাহারা দেব। ঠিক আছে, আমরা তবে চলি। সাবধানে থেকো। তারপরে তারা দুইজনেই বেরিয়ে পড়ল তাদের যাত্রাপথে। কিছুক্ষণ পর তারা ঠিক সেই গুহার সামনে এসে পৌঁছয়। তারপরে তারা সাহস করে ভেতরে ঢোকে এবং ভেতরে গিয়ে তারা দেখে মহেশ চাটুর্যের কথা মতো রুদ্র বাবা ধ্যানে বসে আছেন। তার রূপ দেখে তাদের মনে একটু ভয় হয়, তাও তারা একটু সাহস জগিয়ে বলে, প্রণাম বাবা। তাদের কথা শুনে সঙ্গে সঙ্গে বাবা চোখ খুলে তাদের দিকে তাকায়। হ্যাঁ, আমি জানতাম তোরা এখানে আসবি। তবে মহেশ চাটুর্য কেমন আছেন? আমরা কেউ ভালো নেই। আমাদের মাথার উপরে এখন ঘোর সংকট। আপনি আমাদের উদ্ধার করুন বাবা। জানি। তোদেরকে আর নতুন করে কিচ্ছু বলার প্রয়োজন নেই। তবে তোর এই বন্ধু গোপাল হঠাৎ করে গলায় এত বড় তাবিজ কেন ঝুলিয়েছে, সেটা কি তোরা তাকে একবারও জিজ্ঞেস করিসনি? দয়া করুন বাবা, দয়া করুন। আপনি অন্তর্যামী বাবা, আপনি অন্তর্যামী। আপনি হয়তো সবটুকুই জানেন। আমি নির্দোষ বাবা, আমি নির্দোষ। তুই কেমন করে নির্দোষ হোস? তোর জন্যই তো এই গ্রামের এই অবস্থা। খুব বড়লোক হওয়ার ইচ্ছে না তোর? এবার সবকিছু ঠিক কর। তবে গোপাল তান্ত্রিক, কি সবটা খুলে বলবি নিজের মুখে, না আমাকে বলতে হবে? না না বাবা, বলছি। আমার বাবা বেঁচে থাকতে আমি বাবার কাছে শুনেছিলাম যে তন্ত্র সাধনায় প্রেত পিশাচকে সন্তুষ্ট করতে পারলে নাকি পিশাচের কাছ থেকে বর পাওয়া যায়। তাই আমি একদিন রাত্রে শুধু সেই বাবার অর্ধেক কথা শুনে নিয়েই সাধনায় বসি। আর সেই সাধনায় এক পিশাচ এসে উপস্থিত হয়। রক্ত দে আমায়, আমার রক্ত চাই। আমি যে খুব তৃষ্ণার্ত। এবং সে আমার কাছে রক্ত খেতে চায়, যা আমি তখন সাধনায় নিয়ে বসিনি। তারপর সেই পিশাচ ক্ষিপ্ত হয়ে আমাকেই মেরে আমার রক্ত খেতে চায়। রক্ত দে আমায়, আমার রক্ত চাই। হ্যাঁ দিচ্ছি। ওই কলসির ভিতরেই রক্ত আছে। যা প্রবেশ করে খেয়ে নে, যা। এই বলে সেই পিশাচ যেই না সেই কলসিতে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে আমি এক লাল শালুক দিয়ে কলসির মুখটা আটকে দেই। ছেড়ে দে আমায়, বের কর আমাকে এখান থেকে, বের কর।
তখন আমি সেই কলসিকে আমাদের নদীর পাড়ে গিয়ে ফেলে আসি। কিন্তু তারপরে গ্রামে এই সব ঘটনা ঘটার পরেই আমি বুঝতে পারি যে সেই পিশাচ মুক্তি পেয়েছে। তখন আমি এই তাবিজ দিয়ে আমি আমার গা বন্দি করে দেই। কিন্তু সে কিভাবে আবার মুক্তি পেল সেটা আমি জানি না, বিশ্বাস করুন। তুই সেখানে সেই কলসি ফেলে আসার পরেই সেখানে জল নিতে পবন মাঝির স্ত্রী আসে। সে সেই কলসি দেখে লোভের বশে সেই কলসির ঢাকনা খুলে দেয়, আর সেই পিশাচ তখনই সেখান থেকে বের হয়ে তাকে মেরে ফেলে। আর এখন তোদের গ্রামে সে তাণ্ডব মাচিয়ে রেখেছে। তবে বাবা, এবার আপনি কিছু করুন, না হলে যে আমরা কেউ রক্ষা পাবো না। হবে, তবে গোপাল তোকে তার জন্য ওই তাবিজটা খুলে ফেলতে হবে। তবে বাবা, এটা খুলে ফেললে তো? থাম, যেটা বলছিস সেটা কর। আজ রাত্রে তুই কয়েকজনকে নিয়ে এই তাবিজ খুলে তোর ঘরের সব দরজা জানলা শক্ত করে লাগিয়ে বসে থাকবি। সেই পিশাচ অবশ্যই তোর কাছে আসবে। বাইরে থেকে সেই সময় যে কেউ ডাক দিলে কিংবা হাজারো ঝড় হয়ে গেলেও কেউ কিন্তু বাইরে আসবি না। আর তারপরে বাকিটা আমি দেখছি। তবে বাবা, আপনি যাবেন তো আমাদের সাথে? তোদেরকে যতটুকু বললাম সেইটুকু কর, বাকি তোদেরকে আর বেশি চিন্তা করতে হবে না। তারপরে তারা সেই রাতেই তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তারা যখন গ্রামে পৌঁছয় তখন প্রায় সকাল হয়ে এসেছে। তারা সোজা সেই বটতলায় এসে দাঁড়ায় এবং সেখানে গ্রামের সবাই আগে থেকেই বসেছিলেন। এরপরে তারা সকলকে সব কথা খুলে বলে এবং গোপাল সবার কাছে ক্ষমাও চায়। আপনারা সবাই আমাকে ক্ষমা করুন, আমি আমার করা কাজে ভীষণ অনুতপ্ত। এখন আমি সেই পিশাচকে তাড়াতে নিজের প্রাণও বলি দিতে রাজি আছি। যা হওয়ার সে তো হয়ে গেছে। এখন আমাদের সবাইকে একত্রিত হয়ে সেই পিশাচের সাথে লড়তে হবে। আর এই লড়াইয়ে তুমি একা নও, তোমার সাথে আমরাও আছি। আর আমি নিশ্চিত এই লড়াইয়ে জয় আমাদেরই হবে, আর আমার ছেলে আর বাকি সকলের আত্মা শান্তি পাবে। এরপরে সেই দিনই রাত্রে গোপাল তান্ত্রিকের কথা মতোই কাজ করল। সে রাত্রে সেই তাবিজ খুলে ঘরের দরজা জানলা লাগিয়ে চুপচাপ বসে থাকল। তার সাথে ছিল তার বন্ধু মানিক, সতীশ আর গ্রামেরই 2 জন। তারা চুপ করে বসে থাকল। এদিকে রুদ্রতান্ত্রিক পঞ্চভূত মণ্ডল সাজিয়ে তার আসনে বসে পঞ্চতত্ত্ব মন্ত্র পাঠ করা শুরু করলেন। ঠিক গভীর রাত্রে সেই গ্রামে যেন এক পৈশাচিক ছায়া নেমে আসে। চারিদিক একেবারে নিস্তব্ধ। রাতের ঝিঝি পোকাও মনে হয় আজ সেই পৈশাচিক ছায়ার ভয়ে স্তম্ভিত। হঠাৎ করেই রাত্রের বুক চিরে যেন এক পৈশাচিক পাখির কণ্ঠস্বর ভেসে এলো। ঠিক তখনই, আরে গোপাল আছিস? বাইরে আয়, সব বিপদ কেটে গেছে, জলদি আয়। সঙ্গে সঙ্গে গোপাল উঠে দরজা খুলতে যাবে, ঠিক তখনই তাকে মানিক ধরে বসিয়ে দিয়ে চুপ করে থাকতে বলেন। আর তারপরেই হঠাৎ সতীশের ছেলের গলায় কেউ বাইরে থেকে বলে উঠল, বাবা, বাবা দেখো আমি এসেছি। বাবা, বাইরে এসো, দেখো আমি ফিরে এসেছি তোমার কাছে। এ শুনে সতীশের বুক বেদনায় ছিঁড়ে ফাঁক হয়ে গেলেও সে সেখান থেকে একটুও নড়ল না। আর এরপরেই বাইরে শুরু হলো এক প্রবল ঝড়। মনে হচ্ছিল সেই ঝড়ে গোপালের বাড়ি ঘর সব উড়িয়ে নিয়ে যাবে। এদিকে রুদ্রনাথ
তার ধ্যানে মগ্ন। ঠিক কিছুক্ষণ পর চারিদিক একেবারে নিস্তব্ধ হয়ে গেল। আর তারপরেই ধড়াম করে তাদের ঘরের দরজা খুলে গেল। তারা সবাই ভয়ে যে যার নিজের জায়গায় উঠে দাঁড়ালো। ঠিক তখনই তাদের সামনে ঘরের ঠিক মাঝখানে সেই পিশাচ এসে উপস্থিত হয়। তোরা কি ভেবেছিলি এইভাবে আমায় আটকিয়ে রাখবি? এখন তোরা সব এক এক করে প্রস্তুত হ মৃত্যুর স্বাদ চাখার জন্য। আর তোকে তো সবার প্রথমে মারবো। আজ তোর কোনো বুদ্ধি কাজে আসবে না, দেখি তোকে কে বাঁচায়। তখনই রুদ্রতান্ত্রিক তার পঞ্চভূত মণ্ডলীতে মন্ত্র পড়ে আহুতি দেয়, আর এক অগ্নি সেই মণ্ডলের চারিদিকে জ্বলতে শুরু করে। আর এদিকেও সেই পিশাচের চারিদিকে সেই অগ্নিও জ্বলে ওঠে। কে কে কার এত বড় ক্ষমতা যে আমার মতো পিশাচের থেকেও এতটা শক্তিশালী? কাকে দিয়ে তোরা এসব কাজ করাচ্ছিস? ছেড়ে দে আমায়, ছেড়ে দে। ঘরের ভেতরে তারা সবাই ঠিক বুঝতে পারে যে রুদ্র বাবা তার কাজ শুরু করে দিয়েছেন। ঠিক তখনই রুদ্র বাবা, কি খুব ক্ষমতার অহংকার না তোর? কি ভেবেছিলি তোর চেয়ে কেউ ক্ষমতাধারী এই পৃথিবীতে নেই? ঠিক এই আমার মতো সাধুরা যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন তোদের মতো পিশাচের এইখানে কোনো জায়গা থাকবে না। নে, এবার মুক্তি হ। না না, আমি মুক্তি চাই না, মুক্তি চাই না, আমি মুক্তি চাই না। এই বলে সেই অগ্নি বলয়টি ধীরে ধীরে পিশাচকে নিজের মধ্যে মিশিয়ে নিয়ে নিভে যায়। আর তারা সবাই বুঝতে পারে যে সেই পিশাচের সমাপ্তি ঘটেছে। জয় রুদ্র বাবার জয়, জয় রুদ্র বাবার জয়, জয় রুদ্র বাবার জয়, জয়।